হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে সিভি কীভাবে লিখতে হয় খুব সহজভাবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে সিভিটা খুব সহজেই লেখা যায়। সিভির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে সিভি কারিকুলাম ভিটা। তো প্রথমে আমি আপনাদেরকে কভার লেটারটা দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে প্রশ্ন, এখান থেকে এতটুকু হচ্ছে প্রশ্ন। প্রশ্নটাকে দেখে আপনার কয়েকটা জিনিস চিহ্নিত করতে হবে। প্রথমে চিহ্নিত করতে হবে প্রশ্নে আপনার নাম কি আছে। তাহলে আমরা পড়ি, সাপোজ মনে করো ইউ আর আরাফ, তুমি আরাফ বা আরিফা। তাহলে এই প্রশ্ন থেকে প্রথমে চিহ্নিত করলেন যে আপনার নাম হচ্ছে আরাফ বা আরিফা। এবার দ্বিতীয় চিহ্নিত করবেন যে আপনি যেই পদের জন্য আবেদন করছেন ওই পদটা কি। দেখেন, ইউ হ্যাভ সিন, তুমি দেখতে পেয়েছো, এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট, একটি শূন্য পদ। তুমি একটি শূন্য পদ দেখতে পেয়েছো ফর দ্য পোস্ট অফ, পদের জন্য। তুমি একটি শূন্য পদ দেখতে পেয়েছো পদের জন্য। কি পদ? এ অ্যান সাম, একজন অথবা কিছু, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, সহকারী ইংরেজি শিক্ষকের। তাহলে তুমি বিজ্ঞাপনে শূন্যপদ দেখতে পেয়েছ একজন অথবা কিছু ইংরেজি শিক্ষকের। তাহলে এখানে আপনার পদটা কি আপনি চিহ্নিত করতে পারলেন যে আপনার পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। এটা হচ্ছে আপনার পদ, আপনি যেই পদের জন্য আবেদন করবেন। তৃতীয়, আপনি জানতে হবে যে আপনি কোন প্রতিষ্ঠানে আবেদন করছেন, ওই প্রতিষ্ঠানের নাম কি। লেখা আছে ইন মিরপুর হাই স্কুল। তাহলে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মিরপুর হাই স্কুল। 4 নম্বরে আপনাকে চিহ্নিত করতে হবে আপনি যে প্রতিষ্ঠানটাতে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত। তাহলে এখানে লেখা আছে ইন ঢাকা। তাহলে প্রতিষ্ঠানটা ঢাকায় অবস্থিত। তাহলে আমরা এই প্রশ্ন থেকে কয়েকটা জিনিস চিহ্নিত করলাম, সেটা কি? আপনার নাম বলা হয়েছে কি সাপোজ ইউ আর আরাফ বা আরিফা, তাহলে আপনার নাম কি হচ্ছে আরাফ বা আরিফা। তারপর আপনি কি পদের জন্য আবেদন করছেন? অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, সহকারী ইংরেজি শিক্ষক। 3 নম্বরে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিরপুর হাই স্কুল। এবার যে প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা। এবার আমরা উত্তরটা এখান থেকে শুরু করব। উত্তরের প্রথমে আমরা লিখব তারিখ। তাহলে যে কোনো একটা তারিখ আমরা দিলাম 10 জানুয়ারি 2025, যে কোনো একটা তারিখ 10 জানুয়ারি 2025। তাহলে প্রথমে আপনি লিখবেন তারিখ। দ্বিতীয় স্তরে আপনি লিখবেন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানের প্রধানের পদবিটা কি। আচ্ছা, আপনি আবেদন করছেন মিরপুর হাই স্কুল, তাহলে মিরপুর হাই স্কুলের প্রতিষ্ঠানের প্রধানের পদবি কি? প্রতিষ্ঠানের প্রধানের পদবি হচ্ছে দ্য হেড টিচার। তাহলে আপনি লিখলেন কি দ্য হেড টিচার। আমি আবার বলি, দ্বিতীয় স্তরে আপনি লিখবেন হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করছেন ওই প্রতিষ্ঠানের প্রধানের পদবি। তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিরপুর হাই স্কুল। তাহলে মিরপুর হাই স্কুল, একটা হাই স্কুলের প্রতিষ্ঠানের প্রধানের পদবি কি থাকে? দ্য হেড টিচার। তাহলে আপনি লিখলেন দ্য হেড টিচার। আচ্ছা, এবার মিরপুর হাই স্কুল না হয়ে যদি এটা হতো যে মিরপুর কলেজ হতো,
তাহলে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের পদবি হতো কি দ্য প্রিন্সিপাল। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পদবি হতো কি দ্য প্রিন্সিপাল। এবার আপনি যদি ব্যাংকে আবেদন করতেন তাহলে ব্যাংকের প্রধানের পদবি কি থাকতো দ্য ম্যানেজার। আপনাকে যদি বলতো যে তুমি ডাচ বাংলা ব্যাংকে আবেদন করো তাহলে সেক্ষেত্রে প্রধানের পদবি আপনি কি লিখতেন দ্য ম্যানেজার। এবার ধরেন এমন একটা প্রতিষ্ঠানের নাম লেখা হলো যে ওই প্রতিষ্ঠানের যে প্রধানের পদবি কি এটা আপনি চিহ্নিত করতে পারছেন না। ধরেন লেখা থাকলো যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তুমি আবেদন করো, তাহলে ওই স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের যে প্রধানের পদবি সেটা আপনি জানেন না। সেক্ষেত্রে যদি আপনি না জানেন আপনি দ্বিতীয় লাইনে লিখে দিবেন দ্য অ্যাডভার্টাইজার, দ্য অ্যাডভার্টাইজার, তাহলে উত্তরটা হয়ে যাবে। যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক বা যে কোনো ফ্যাক্টরি হোক, আপনি দ্বিতীয় লাইনে যদি লিখে দেন দ্য অ্যাডভার্টাইজার তাহলেই প্রতিষ্ঠানের প্রধানের পদবি হয়ে যাবে। এবার তৃতীয় স্তরে আপনি লিখতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেই প্রতিষ্ঠানের নাম। তাহলে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম পেয়েছি কি মিরপুর হাই স্কুল, তাহলে আমি উত্তরে লিখলাম মিরপুর হাই স্কুল। যদি এখানে মিরপুর হাই স্কুল না লেখা থেকে যদি লেখা থাকতো যে মাধেবাজার সাদিম হাই স্কুল তাহলে আমি কি লিখতাম মাধেবাজার সাদিম হাই স্কুল। অথবা যদি এখানে লেখা থাকতো যে ঢাকা ব্যাংকে তুমি আবেদন করো তাহলে আমি কি লিখতাম ঢাকা ব্যাংক। বা এখানে যদি অন্য যে কোনো একটা ইন্স্যুরেন্সের নাম লেখা থাকতো যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে তুমি আবেদন করো তাহলে আমি কি লিখতাম মানে প্রতিষ্ঠানের নামটা আমি লিখতে হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। তাহলে আমি স্পষ্ট করে বুঝলাম যে 3 নাম্বার স্তরে আমাকে লিখতে হবে আমি যে প্রতিষ্ঠানে আবেদন করছি সেই প্রতিষ্ঠানের নামটা। এবার 4 নাম্বার স্তরে আমাকে কি লিখতে হবে, 4 নাম্বার স্তরে লিখতে হবে আমি যে প্রতিষ্ঠানে আবেদন করছি সে প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত। তাহলে এখানে লেখা আছে কি ইন ঢাকা, মানে মিরপুর হাই স্কুলটা ঢাকায় অবস্থিত, তাহলে আমি কি লিখলাম এখানে ঢাকা লিখলাম। এইভাবে প্রশ্নের মধ্যে প্রতিষ্ঠানটা যদি ফেনীতে অবস্থিত হয়ে থাকে তাহলে আমি ফেনী লিখব, যদি চট্টগ্রাম অবস্থিত হয়ে থাকে তাহলে আমি চট্টগ্রাম লিখব। কিন্তু প্রতিষ্ঠানটা যদি কোনো জায়গা উল্লেখ না থাকে তাহলে আমি আমার মতো করে যে কোনো একটি জায়গার নাম লিখতে পারি। আমি ঢাকা লিখলেও হবে, চট্টগ্রাম লিখলেও হবে। এবার এই 4টা অংশ অবশ্যই আমরা বুঝতে পেরেছি। প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের পদবি, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানটা যে জায়গায় অবস্থিত সেই জায়গার ঠিকানাটা। এবার এখানে একটা লাইন স্পেস দিয়ে আমি লিখব সাবজেক্ট। সাবজেক্টটা খুবই সহজ, মুখস্থের কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি লিখব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত। তারপর আমি প্রশ্ন থেকে দেখব যে প্রশ্নের কোথায় লেখা আছে ফর দ্য পোস্ট অফ, এই কথাটা কোথায় লেখা আছে। তাহলে এখানে আমি দেখতে পেলাম ফর দ্য পোস্ট অফ পদের জন্য, ফর দ্য পোস্ট অফ পদের জন্য অফ একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তাহলে এখানে কি পেলাম ফর দ্য পোস্ট অফ পদের জন্য, কি পদের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, একজন সহকারী ইংরেজি শিক্ষক। ঠিক এখান থেকে দেখে দেখে আমি লিখে ফেললাম এই যে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, অ্যাসিস্ট্যান্ট এখানে আমি লিখে ফেলবো ইংলিশ টিচার। খুবই সহজ। আমি আশা করি যে আপনার সাবজেক্ট পর্যন্ত অনায়াসে বুঝতে পারছেন। বাকিটা আমি লিখে দিচ্ছি। তারপরে অংশ আপনি কি লিখবেন, স্যার জনাব আই হ্যাভ লার্ন, আমি জানতে পেরেছি ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপন থেকে পাবলিশড, যেটা প্রকাশিত হয়েছিল ইন দ্য ডেইলি স্টার পত্রিকাতে
অন 8 জানুয়ারি 8ই জানুয়ারি 2025 সালে দ্যাট যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট আপনি নিয়োগ করতে যাচ্ছেন। প্রশ্নে যদি এ লেখা থাকে এ লিখবেন, এন লেখা থাকলে এন লিখবেন, সাম লেখা থাকলে সাম লিখবেন, যেটা লেখা থাকে এটা লিখবেন। অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, একজন সহকারী ইংরেজি শিক্ষক, ইন ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে। তাহলে অর্থটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমি ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে 2025 সালের 8ই জানুয়ারি আমি জানতে পেরেছি আপনি আপনার প্রতিষ্ঠানে একজন সহকারী ইংরেজি শিক্ষক নিয়োগ করতে যাচ্ছে। এখানে আমি এটা আবার পড়ে আপনি বুঝেন। আই হ্যাভ লার্নড, আমি জানতে পেরেছি, ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপন থেকে, যেটা পাবলিশড প্রকাশিত হয়েছিল, ইন দ্য ডেইলি স্টার পত্রিকাতে, অন 8 জানুয়ারি 8ই জানুয়ারি 2025 সালে, দ্যাট যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট আপনি নিয়োগ করতে যাচ্ছেন, অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, একজন সহকারী ইংরেজি শিক্ষক, ইন ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে। তাহলে এটুকু অংশের মধ্যে আপনি কোন জায়গাটা পরিবর্তন করবেন? দেখেন, আমরা দরখাস্তরে লিখেছিলাম 10 তারিখে, জানুয়ারির 10 তারিখে, আর এখানে আমরা বিজ্ঞাপনটা পেয়েছি 8 তারিখে। তার মানে আপনি দরখাস্তটা যেদিন লিখবেন তার 2 দিন বা 1 দিন আগে আপনি বিজ্ঞাপনের ডেটটা দিবেন। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, প্রশ্নের মধ্যে যদি এ লেখা থাকে যে একজন নিচ্ছে, তাহলে এ লেখা থাকলে এ লিখবেন, এন লেখা থাকলে এন লিখবেন, অথবা যদি সাম লেখা থাকে সাম লিখবেন। আর কোন জায়গাটা পরিবর্তন করতে হবে, যেন এই জায়গাটা খুব স্পষ্ট করে বোঝে। যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে একটা ব্যাংক, ঢাকা ব্যাংকে কিছু সিনিয়র অফিসার নিচ্ছে, তাহলে প্রশ্ন যদি লেখা থাকে ফর দ্য পোস্ট অফ সাম সিনিয়র অফিসার বা ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার, তাহলে আপনি এখানে পদের নামটা, যে পদের নামটা আসে ওই পদের নামটা এখানে চেঞ্জ করবেন। যেন এখানে প্রশ্ন ছিল অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, আমরা তাহলে লিখেছি অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। যদি পদের মধ্যে লেখা থাকতো যে সিনিয়র অফিসার, তাহলে আমরা এটা বাদ দিয়ে সিনিয়র অফিসার লিখব। যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে জুনিয়র অফিসার, তাহলে এটা বাদ দিয়ে আমরা জুনিয়র অফিসার লিখব। মানে মোট কথা হচ্ছে, এই জায়গাটাতে শুধু আমরা পরিবর্তন করব, আর কোনো পরিবর্তন হবে না। তারপর লিখবেন আপনি, আই এম অ্যাপ্লাইং, আমি আবেদন করছি, অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসেবে, ফর দ্য পোস্ট, পদটির জন্য, আমি পদটির জন্য একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। আমি আবার বলছি, আই এম অ্যাপ্লাইং, আমি আবেদন করছি, অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসেবে, ফর দ্য পোস্ট, পদটির জন্য। ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য, মাই সিবি ইজ অ্যাটাচড, আমার সিবিটি সংযুক্ত করা হয়েছে, হেয়ার উইথ, এখানে। আপনার সদয় বিবেচনার জন্য আমার সিবিটি এখানে সংযুক্ত করা হয়েছে। আপনারা সিবিটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করি আপনারা আমার পড়া বুঝতে পেরেছেন। আপনারা যদি এটা লিখে রাখেন, তাহলে আপনারা ইনশাল্লাহ পরীক্ষা আসলে লিখতে পারবেন। বাকি অংশটা আমি লিখে দেবো, এটা লিখে ফেলেন। তারপর আপনি লিখবেন, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি সদয় হবেন, টু গিভ মি, আমাকে দিতে, দ্য অপরচুনিটি, সুযোগ, টু ফেস, মুখোমুখি হতে, অ্যান ইন্টারভিউ, একটি সাক্ষাৎকারে, টু প্রুভ মাই এবিলিটি, আমার সামর্থ্য বা আমার যোগ্যতাকে প্রমাণ করতে, ফর দ্য পোস্ট, পদটির জন্য। তাহলে আপনি বলছেন যে, আমি আশা করি যে আপনি সদয় হবেন আমাকে একটি সুযোগ দিতে, সাক্ষাৎকারে মুখোমুখি হওয়ার জন্য, পদটির জন্য, আমার সামর্থ্য বা যোগ্যতা প্রমাণ করার জন্য। আমি আবার বলি,
আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি সদয় হবেন, আমি আশা করি যে আপনি সদয় হবেন, টু গিভ মি দ্য অপরচুনিটি, আমাকে সুযোগ দিতে, টু ফেস অ্যান ইন্টারভিউ, একটি সাক্ষাৎকারে মুখোমুখি হওয়ার জন্য, টু প্রুভ মাই এবিলিটি, আমার সামর্থ্য প্রমাণ করার জন্য, ফর দ্য পোস্ট, পদটির জন্য। তারপর একটা লাইন স্পেস দিয়ে লিখবেন, ইউরস ফেথফুলি, এবং প্রশ্নের মধ্যে আপনার নাম লেখা ছিল কি, আরাফ। তবে প্রশ্নের মধ্যে যে নামটা ছিল আপনি ঠিক সেই নামটা এখানে লিখবেন। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কভার লেটার। একটু পরে আমি আপনাদেরকে কারিকুলাম ভিটাটাও অত্যন্ত সহজভাবে শেখাবো। এই অংশটা যদি আপনারা খাতার মধ্যে লিখেন এবং আস্তে আস্তে পড়েন, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব সহজেই আপনারা মুখস্থ করতে পারবেন। আপনারা এখন এটা লিখে ফেলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কারিকুলাম ভিটা। তো কারিকুলাম ভিটাটা অত্যন্ত সহজ, খুবই সহজ। আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন, একটার পর একটা টপিক মনে রাখেন, তাহলে ইনশাল্লাহ লিখতে পারবেন। প্রথমে লিখবেন নাম, নেম। নেম মানে হচ্ছে নাম। তাহলে প্রশ্নের মধ্যে যে নামটা আপনার ছিল, প্রশ্নের মধ্যে লেখা ছিল কি, সাপোজ ইউ আর আরাফ, মানে তোমার নাম হচ্ছে আরাফ। তাহলে প্রশ্নের মধ্যে আপনার যে নামটা দেওয়া আছে আপনি সেই নামটাই লিখবেন। সাপোজ ইউ আর আরাফ বা আরিফা লেখা ছিল, তাহলে আরাফ লিখবেন। আর যদি প্রশ্নের মধ্যে আপনার কোনো নাম দেওয়া না থাকে তাহলে ইচ্ছা মতো আপনি আপনার নিজের নামও লিখতে পারেন। 2 নাম্বার লেখা আছে ফাদার্স নেম, বাবার নাম। তাহলে আপনি আপনার এখানে আমি নাম লিখেছি আনিসুর রহমান, আপনি আপনার বাবার নাম লিখে দিতে পারেন। ফাদার্স নেম, বাবার নাম, এখানে লেখা আছে কি, আনিসুর রহমান। 3 নাম্বার স্তরে আছে মাদার্স নেম, মায়ের নাম। তাহলে মায়ের নাম আপনি আপনার মায়ের নাম দিতে পারেন। এখানে আমি একটা নাম দিয়েছি ছদ্মনাম হিসেবে, তানজিনা আক্তার। মাদার্স নেম, মায়ের নাম তানজিনা আক্তার। তাহলে 4 নাম্বার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, কি লিখে দিয়েছি, আনমেরিড, আনমেরিড। তারপরে স্তরে আছে যে আমাদের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ হচ্ছে, এখানে আপনি 2000 সাল দিবেন। কারণ আপনি কিন্তু এখন যে আপনারা যারাই এই আবেদনটা যারাই করছে মানে তারা কিন্তু মাস্টার্স পাস, সেক্ষেত্রে মাস্টার্স পাস হতে হলে এখানে আপনি 2000 সাল দিলেই সুন্দর হয়। তাহলে ডেট অফ বার্থ, জন্ম তারিখ হচ্ছে 1/1/2000, 1/1/2000 সাল। তাহলে আমরা শিখলাম কি, নেম, নাম হচ্ছে আপনি নামটা দিয়ে দিবেন, ফাদার্স নেম, বাবার নামে আপনি আপনার বাবার নাম দিয়ে দিবেন। মাদার্স নেম, মায়ের নামে আপনি আপনার মায়ের নাম দিয়ে দিবেন, একটা ছদ্মনাম লিখেছি তানজিনা আক্তার। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা হচ্ছে কি দিয়েছি, আনমেরিড। আর ডেট অফ বার্থ আপনি দিয়েছেন 1/1/2000। তারপরে রিলিজিয়ন, আপনার ধর্মটা কি, তো রিলিজিয়ন এখানে আমি দিয়েছি ইসলাম। রিলিজিয়ন কি, ধর্ম, রিলিজিয়ন হচ্ছে ইসলাম। খুবই সহজ। এবার ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, যেমন আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। ন্যাশনালিটি জাতীয়তা, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। এবার আপনি 8 নাম্বার স্তরে লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। প্রেজেন্ট অ্যাড্রেসে বর্তমান ঠিকানা আপনি লিখলেন ভিলেজ, যেমন এখানে আপনার গ্রামের নাম আপনি আপনার গ্রামের নাম লিখবেন। এখানে আমি লিখেছি ভিলেজ নাওতলা, আপনি ভিলেজ দেখে আপনি আপনার নিজের গ্রামের নাম লিখবেন। পোস্ট, এখানে আমি পোস্ট অফিস লিখেছি মাধাইয়া, আপনি পোস্ট অফিস লিখে আপনি আপনার নিজের ডাকঘরের নাম, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে আমি লিখেছি উপজেলা, উপজেলা লিখেছি আমি চান্দিনা, উপজেলা লিখেছি চান্দিনা, আপনি আপনার উপজেলার নাম লিখবেন। ডিস্ট্রিক্ট লিখেছি আমি কুমিল্লা, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তারপর সর্বশেষ আমি লিখেছি পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। তাহলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ডু, ডু মানে হচ্ছে ওইটি।
খুবই সহজ একটা অংশ। আমি বিশ্বাস করি যে আপনারা যদি একটু মনোযোগ দেন এই অংশটা লিখতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। বাকি অংশটা আমি লিখে দিচ্ছি। এখন আপনারা এটা খাতায় লিখে ফেললে সবচেয়ে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আমি আশা করি সবাই একটু খাতায়, মানে যারাই দেখছেন এই ভিডিওটা তারা খাতার মধ্যে একটু লিখে ফেলেন। তারপরে 10 নম্বরে আপনি লিখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। কি? এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি এরকম একটা ছক তৈরি করবেন। ছকে প্রথমে লিখবেন নেম অফ এক্সাম, পরীক্ষার নাম। তারপরে আপনি লিখবেন গ্রুপ, কোন গ্রুপে পড়াশোনা করেছে, বা সাবজেক্ট, কোন সাবজেক্টে পড়াশোনা করেছে। তারপরে লিখবেন বোর্ড, কোন বোর্ড থেকে সে পাশ করেছে, অথবা ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করেছে। রেজাল্ট, ফলাফল। ইয়ার অফ পাসিং, পাশের সাল, কোন সালে সে পাশ করেছে। আমি আবার বলি, নেম অফ এক্সাম, পরীক্ষার নাম, গ্রুপ, সাবজেক্ট, কোন গ্রুপ বা কোন সাবজেক্টে পড়াশোনা করেছে, বোর্ড, ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে পড়াশোনা করেছে অথবা কোন ইউনিভার্সিটি থেকে সে পড়াশোনা করেছে, রেজাল্ট, ফলাফল, ইয়ার অফ পাসিং, পাশের সাল। তাহলে প্রথমে আমরা এক্সামটার নাম লিখলাম এসএসসি এক্সাম, এসএসসি পাশ করেছে। কোন গ্রুপ থেকে পাশ করেছে? সায়েন্স গ্রুপ থেকে পাশ করেছে। তারপরে স্তরে আছে কোন বোর্ড থেকে পাশ করেছে এসএসসি, কুমিল্লা বোর্ড থেকে পাশ করেছে। তার রেজাল্টটা কি আমরা একটা লিখলাম আর কি, অনুমান নির্ভর, আপনি যে কোনোটা লিখতে পারেন। জিপিএ 4.00। ইয়ার অফ পাসিং, পাশের সাল লিখলাম আমরা 2014, কারণ আমরা ডেট অফ বার্থ দিয়েছি 2000 সালে, সুতরাং সে 14 বছর পরে এসএসসি পাস করেছে, এর জন্য আমরা লিখেছি কি 2014। খুবই সহজ। এক্সামের নাম হচ্ছে এসএসসি গ্রুপ সায়েন্স, বোর্ডের নাম হচ্ছে কুমিল্লা বোর্ড, রেজাল্ট হচ্ছে জিপিএ 4.00, আর ইয়ার অফ পাসিং, পাশের সাল হচ্ছে 2014। তারপরে এসএসসির পরে তার পরীক্ষা হচ্ছে এইচএসসি। তাহলে এইচএসসিতে তার গ্রুপ ছিল সায়েন্স, এসএসসিতে তার গ্রুপ ছিল সায়েন্স, বোর্ড ছিল কুমিল্লা বোর্ড, এইচএসসিতে তার বোর্ডটা ছিল কুমিল্লা বোর্ড। তারপর রেজাল্ট হচ্ছে কি জিপিএ 4.00, আমরা একটা অনুমান নির্ভর লিখেছি, আপনি জিপিএ 5 লিখলেও পারেন। তারপর আমরা লিখেছি ইয়ার অফ পাসিং 2014-এর পরে আমরা লিখেছি 2016, কারণ এইচএসসি পাস করতে 2 বছর সময় প্রয়োজন। তো 14 সাথে যদি 2 যোগ করি তাহলে হয়ে যায় 16, মানে 2016। তৃতীয় স্তরে আপনি লিখবেন বিএ অনার্স, কারণ এখন এইচএসসি পাশের পরে আপনি কিন্তু আর এরপরে স্তরটা হচ্ছে বিএ অনার্স, বিএ অনার্স। তারপরে অনার্সে কিন্তু আপনার গ্রুপ নেই, অনার্সে আছে আপনার কি সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন। তাহলে এখানে আমি কি লিখেছি, ইংলিশ লিখেছি। তারপরে ইউনিভার্সিটির নাম কি লিখেছি, যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি লিখতে পারেন, তবে আমি লিখেছি কুমিল্লা ইউনিভার্সিটি, আপনি ইচ্ছা করে ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারেন, আমি লিখেছি কুমিল্লা ইউনিভার্সিটি। তারপর রেজাল্টটা কি, আপনার অনার্সের ক্ষেত্রে কিন্তু জিপিএ হচ্ছে না, অনার্সের ক্ষেত্রে হচ্ছে সিজিপিএ, সিজিপিএ, এর জন্য আমি লিখেছি সিজিপিএ 4.00, কারণ অনার্সের সর্বোচ্চ রেজাল্টই হচ্ছে 4. তারপর ইয়ার অফ পাসিং, পাশের সাল, অনার্স করতে 4 বছর সময় লাগে, তাহলে 2016 থেকে যদি আমি 4 যোগ করি তাহলে হয়ে যায় 2020। আমি আবার বলছি, বিএ অনার্স, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ইউনিভার্সিটি হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, রেজাল্ট হচ্ছে সিজিপিএ 4.00, আর ইয়ার অফ পাসিং হচ্ছে 2020, মানে 2020। কেন? অনার্স করতে 4 বছর সময় লাগে, তাহলে 16 সাথে যদি 4 যোগ করি 2020 হয়ে যাবে। তারপরে আপনি কী লিখবেন, এমএ, মাস্টার্স অফ আর্টস। এবার মাস্টার্স অফ আর্টসও আপনি যে কোনো একটা সাবজেক্টে করতে হয়, তাহলে আমরা সাবজেক্টটা ধরে নিলাম সে ইংলিশ সাবজেক্টে মাস্টার্স করছে, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইউনিভার্সিটি, সে কোন ইউনিভার্সিটি থেকে আপনার মাস্টার্স করেছে, আমি লিখে দিলাম কুমিল্লা ইউনিভার্সিটি, আপনি ইচ্ছা করে ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারেন।
খুলনা ইউনিভার্সিটি লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর রেজাল্টে কী করেছে, সিজিপিএ 4.00, রেজাল্টে কী করেছে, সিজিপিএ 4.00। আর মাস্টার্স করতে 1 বছর লাগে, এর জন্য আমরা লিখেছি 2021, মানে 20-এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 21। তো আমি আশা করি যে আপনারা এই এডুকেশন কোয়ালিফিকেশনটা ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝেছেন। তারপর আপনি লিখে দিবেন কম্পিউটার স্কিল, কম্পিউটার দক্ষতা কি আপনার, গুড অ্যাট এমএস ওয়ার্ড আপনি দক্ষ, এক্সেলও আপনি দক্ষ। আমি আবার বলি কম্পিউটার স্কিল, কম্পিউটার দক্ষতা, গুড অ্যাট এমএস ওয়ার্ডে দক্ষ, এক্সেলও আপনি দক্ষ। তারপর আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি জাস্ট একটা অনুমান নিব, ফোন নাম্বার লিখেছি, আপনি আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। তারপর ইমেলটা আমি লিখেছি, এখানে নামটা দিয়েছি আপনার কি, সাপোজ ইউ আর আরাফ, তাহলে আপনি আপনার নাম লিখলেন, আরাফ লিখে @gmail.com লিখে ফেলেন। আপনার নামটা যেখানে প্রশ্নে যে নামটা আছে ওই নামটা লিখে @gmail.com। আমি মনে করি যে আপনারা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে যে কারিকুলাম ভিটাটা আছে এটা বুঝতে পেরেছেন, এবং এটা যদি আপনি লিখে রাখেন তাহলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষাতে লিখতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা এই অংশটা লিখে ফেলেন, যাই শিখিয়েছি তা একটার পর একটা লিখে ফেলেন। তো পরিশেষে আমি বলতে চাই যে সিভিটা অত্যন্ত সহজ, এটা 2টা পার্ট, একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে কারিকুলাম ভিটা। তো আমার মনে হয় কভার লেটারটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে পেরেছি। কভার লেটারের মাত্র কয়েকটা জায়গাতে আপনি পরিবর্তন করবেন, সেটা কি, আপনার যে পদটা থাকবে সেই পদটাতে আপনি পরিবর্তন করবেন, আর তাছাড়া তেমন কোনো পরিবর্তন নেই। আর এখানেও তেমন একটা কোনো পরিবর্তন নেই। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা যদি এটাকে স্টাডি করেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আমার এই আজকের এই ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন, আর ভালো হলে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন কেমন হলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীতে আমি যে কোনো ক্লাস যদি আপনাদেরকে আপলোড করে দেই যাতে আপনারা দেখতে পারেন। সি ইউ, আল্লাহ হাফিজ।